হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। যে সিলেবাসটা দেওয়া হয়েছে তার প্রথমে এটা আছে, এটা তোমাদের সফট কপি নোট দেওয়া হলো, এর সাথে একটা এমসিকিউ সেট আছে, যেটা এটা পড়া হয়ে গেলে তোমাদের দেওয়া হবে, প্র্যাকটিস করবে। ইন্ডিয়ান পলিটি কম্পালসারি পেপারে যেটা আছে মূলত ভারতীয় সংবিধান বলতে 1 থেকে 395টি আর্টিকেল এবং তার কিছু সাব আর্টিকেল, তবে ইম্পর্টেন্ট আর্টিকেলগুলোই মনে রাখতে হবে। তো সংবিধান আর্টিকেল পড়ার আগে সংবিধানটা কিভাবে তৈরি হলো, তার ঐতিহাসিক প্রেক্ষাপটটা কি, সেটার উপরেই নোটটা, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। সংবিধান বলতে আমরা বলতে পারি একটা আইন, যেটা পাস হয়েছিল কোথায়, সংবিধান সভা। বর্তমানে আইন পাস হয় কোথায়, সংসদে আইন পাস হয়। সংবিধান সভা একটা আইন, সেটা কোথায় পাস হয়েছিল, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সংবিধান সভা, যেটা পরবর্তীকালে পার্লামেন্টে রূপান্তরিত হয়। তো এই ধরনের আইন কি প্রথম, না এর আগে কি আইন ছিল, ধীরে 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 একটা মডিফাইড হতে 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 আলটিমেট সংস্করণ স্বাধীন ভারতে ভারতীয় সংবিধান। তো এর যে আইনের, ভারতে যে আইনের সূত্রপাত, সেটা কিন্তু ব্রিটিশ আমলে হয়েছিল। তো ব্রিটিশ আমলের যে বিভিন্ন আইনগুলো, সেগুলোকেই আমরা আমাদের ঐতিহাসিক প্রেক্ষাপট বা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড নোটের মধ্যে পড়তে হবে। এখন ব্রিটিশ রুল, ব্রিটিশ শাসনাধীনে ভারত, তখন কিন্তু ব্রিটিশদের ডাইরেক্ট রুল এবং প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসে তাদের রুল, তো দুটো ভাগে ভাগ করা যায়। কোম্পানি রুল প্রথমে দেখো একটা হেডলাইন করা আছে যে কোম্পানি রুল ডিউরেশনটা কত, 1773 থেকে 1857, অর্থাৎ 1773 সালে প্রথম ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা কিভাবে ভারতের শাসন কার্য পরিচালনা করবে ইত্যাদি সংক্রান্ত একটা আইন, অর্থাৎ তারা যাতে নিজেদের মতো যা খুশি করতে না পারে ভারতে, সেই কোম্পানিকে কন্ট্রোল করা, রেগুলেট করা, যার কারণে প্রথম আইনটার নাম রেগুলেটিং অ্যাক্ট। কন্ট্রোল করার জন্য, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোল করার জন্য ব্রিটিশ সরকার আইনটা নিয়ে 1773 সালে। তো 1857 সাল পর্যন্ত কোম্পানি রুল ছিল। 1857 সালে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, একটু মনে করার চেষ্টা করো, সেটা হচ্ছে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ। তো একটা বিশাল আকারের, প্রায় গোটা দেশ জুড়েই বিদ্রোহ ঘটে, যেটা ব্রিটিশদেরকে ভাবতে বাধ্য করে যে কোম্পানিদের হাতে আর শাসন কার্য রাখা চলবে না। তো 1857 সালের পরে প্রথম যে আইনটা হয় 1858 সালে, 1858 সালের ভারত শাসন আইনের, তো সেই আইনের দ্বারা শাসন ক্ষমতাটা কোম্পানির কাছ থেকে পুরোপুরি নিয়ে নেয় ব্রিটিশ সরকার। তো 1858 সাল থেকে কিন্তু সরাসরি ব্রিটিশ রাজ শুরু হয়, যেটা স্বাধীনতা পাওয়া 1947 সাল পর্যন্ত ছিল। অর্থাৎ পরাধীন ভারতের যে রুল, সেটা দুটো ভাগে, একটা কোম্পানি রুল 1773 থেকে 1857, এবং 1858 বা 57 থেকেও বলা যায়, অ্যাকচুয়ালি 1858 থেকে হবে 1947 সাল পর্যন্ত কিন্তু ব্রিটিশ রুল, বা সেটাকে কিন্তু ক্রাউন রুলও বলা হয়, যেটা নিচে লেখা আছে ক্রাউন রুল, অর্থাৎ ব্রিটিশ রাজ। তো প্রথমেই একটু লাইন বাই লাইন আমরা দেখে নেব, এখান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন আসে, বিশেষ করে পার্টিকুলার একটা আইনের আন্ডারে যে গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো নেওয়া হয়েছিল, যে প্রভিশনগুলো ছিল ইত্যাদি কিন্তু থাকে, যে এটা কোন আইনের আওতায়, বা এই আইন সংক্রান্ত নিম্নলিখিত কোনটি ঠিক নয় ইত্যাদি। তাই খুবই গুরুত্বপূর্ণ সহকারে পড়তে হবে। অ্যাকচুয়ালি অনেক পয়েন্টই থাকে, কিন্তু এখানে শুধুমাত্র ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, যেগুলো পরীক্ষার জন্য প্রয়োজন, সেগুলোই রাখা হয়েছে। ফার্স্ট হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট অফ 1773, এটা আমরা একটু লাইন বাই লাইন দেখে নেব। দ্য ফার্স্ট স্টেপ ওয়াজ টেকেন বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্টের নেওয়া এটা একটা প্রথম পদক্ষেপ। পদক্ষেপটা কিসের, টু কন্ট্রোল অ্যান্ড রেগুলেট দ্য অ্যাফেয়ার্স, টু কন্ট্রোল করা এবং রেগুলেট করা, মানে নিয়ন্ত্রণ করা এক কথায়
দ্য অ্যাফেয়ার্স অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন ইন্ডিয়া, ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তাদের যে কাজকর্ম সেই কাজকর্মগুলিকে নিয়ন্ত্রণ করা জন্য ব্রিটিশ পার্লামেন্টের প্রথম পদক্ষেপ কোনটা? এই রেগুলেটিং অ্যাক্ট 1773, এটা মনে রাখতে হবে। এটা অপশানে থাকে যে রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 সংক্রান্ত নিচের কোনটি সঠিক। তো আরও যে প্রভিশনগুলো আছে এটা ছাড়াও একটা প্রভিশন থাকে যে এটি হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টের প্রথম পদক্ষেপ টু রেগুলেট দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাহলে এটা আমরা ঠিক বলবো। নেক্সট পয়েন্ট, ইট ডেজিগনেটেড দ্য গভর্নর অফ বেঙ্গল ফোর্ট উইলিয়াম, কারণ বাংলার রাজধানী কলকাতা, তো মূলত ফোর্ট উইলিয়াম বলা হয়, ফোর্ট উইলিয়াম নাম ছিল বিল্ডিংটা বা জায়গাটা। তো বাংলার গভর্নর বা ফোর্ট উইলিয়ামে বসতো, ওর অফিসটা ছিল ফোর্ট উইলিয়ামে, তাই গভর্নর অফ ফোর্ট উইলিয়াম বলা হয়। তো সেই যে ডেজিগনেশন বাংলার গভর্নর, এই ডেজিগনেশনটা 1773 আগে পর্যন্ত ছিল। তো সেই ডেজিগনেশনটা চেঞ্জ হলো অ্যাজ দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল, গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়ে গেল। এর কারণ হচ্ছে যে বাংলার গভর্নর নামে হলেও সে কিন্তু আরও যে বাংলা ছাড়াও মানে কলকাতা ছাড়াও যে বম্বে বা মাদ্রাজ প্রেসিডেন্সি ছিল, এক কথায় গোটা ভারতেরই সে কিন্তু গভর্নর ছিল, কিন্তু নাম ছিল বাংলার গভর্নর, অথচ শাসন করছে গোটা ভারতকে। সেই কারণেই হয়তো নামটা চেঞ্জ করে গভর্নর জেনারেল কথাটা অ্যাড করা হলো। হু হ্যাজ দ্য অথরিটি, যার অথরিটি ওভার দ্য প্রেসিডেন্সিজ অফ মাদ্রাজ, বম্বে অ্যান্ড ক্যালকাটা। তো কলকাতা, বম্বে, মাদ্রাজ তিনটি প্রেসিডেন্সির উপরেই কিন্তু তার অথরিটি ছিল। নেক্সট পয়েন্ট হচ্ছে, তো এইভাবে যে নতুন ডেজিগনেশন হলো গভর্নর জেনারেল অফ বেঙ্গল, তো প্রথম কে হলো গভর্নর জেনারেল অফ বেঙ্গল? এটা পলিটি এবং হিস্ট্রি দুটি সাবজেক্টের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ওয়ারেন হেস্টিংস হলো প্রথম বাংলার গভর্নর জেনারেল। তো শেষ বাংলার গভর্নর বললে ওয়ারেন হেস্টিংস, কেননা তার আমলেই এটা চেঞ্জ হলো, তাই শেষ বাংলার গভর্নর সেটা ওয়ারেন হেস্টিংস, এবং প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল সেটাও কিন্তু ওয়ারেন হেস্টিংস। নেক্সট পয়েন্ট হচ্ছে দ্য সুপ্রিম কোর্ট ওয়াজ এস্টাবলিশড অ্যাট ফোর্ট উইলিয়াম। তো ওই ফোর্ট উইলিয়ামেই কিন্তু সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠাপিত হলো অ্যাজ দ্য অ্যাপেক্স কোর্ট, সর্বোচ্চ কোর্ট হিসাবে দেশের, ইন 1774, 1774 সালে। এবং প্রথম চিফ জাস্টিস হয়েছিলেন স্যার এলিজিয়া ইম্পের, মনে রাখতে হবে। তবে বলে রাখি, বর্তমানে যে সুপ্রিম কোর্ট আর সেই সুপ্রিম কোর্ট সেটা কিন্তু আলাদা। এখন যে সুপ্রিম কোর্ট দেশের সেটা কিন্তু এই সুপ্রিম কোর্টটা নয়, এটা আমরা বলতে পারি যে ব্রিটিশ সুপ্রিম কোর্ট বলতে পারি। এখনকার সুপ্রিম কোর্ট তো 1935 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, ফেডারেল কোর্ট হিসেবে ছিল, যেটা 1935 সালে, 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট তখন হয়েছিল ফেডারেল কোর্ট, যেটা পরবর্তীকালে ভারত এবং পাকিস্তান দুটি দেশের জন্য আলাদা আলাদা হয়ে যায়। যাই হোক, তো এই কটা পয়েন্ট। নেক্সট হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। এখান থেকে যেটা জানার, দুটো টার্ম আছে, কোর্ট অফ ডাইরেক্টরস এবং বোর্ড অফ কন্ট্রোল। কোর্ট অফ ডাইরেক্টরস এবং বোর্ড অফ কন্ট্রোল, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন এসেছে যে ফাংশনটা কি, কোর্ট অফ ডাইরেক্টরস কোন ফাংশনটা দেখে এবং বোর্ড অফ কন্ট্রোল কোন ফাংশনটা দেখে। এই ফাংশনটাই গুরুত্বপূর্ণ। কোর্ট অফ ডাইরেক্টরস ফর কমার্শিয়াল ফাংশনস, আর বোর্ড অফ কন্ট্রোল হচ্ছে ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স, অর্থাৎ রাজনৈতিক বা প্রশাসনিক বিষয়সমূহ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন ব্যবসাও করতো আবার শাসনও করতো, অর্থাৎ তার দুই ধরনের কাজ ছিল। এক হচ্ছে পলিটিক্যাল কাজ, শাসন করা, শাসন কার্য পরিচালনা করা, এবং আরও একটা কাজ হচ্ছে ব্যবসা করা। তো ব্যবসা অর্থাৎ কমার্শিয়াল ফাংশন সেটা দেখতো কোর্ট অফ ডাইরেক্টরস, এবং প্রশাসনিক কাজকর্ম অর্থাৎ পলিটিক্যাল অ্যাফেয়ার্স দেখতো বোর্ড অফ কন্ট্রোল। এইটুকু মনে রাখতে হবে। ব্র্যাকেটে মেম্বারগুলো দেওয়া আছে, একটু দেখে রাখতে পারো। কোর্ট অফ ডাইরেক্টর মেম্বার সংখ্যা ছিল 24 জন, এবং বোর্ড অফ কন্ট্রোলে মেম্বার সংখ্যা ছিল 6 জন। তার মধ্যে 2 জন ব্রিটিশ ক্যাবিনেট থেকে, এবং বাকি যে 4 জন সেটা প্রাইভি কাউন্সিল, অর্থাৎ গভর্নরের যে ব্যক্তিগত পরিষদ সেখান থেকে 4 জন। আর ব্রিটিশ ক্যাবিনেট অর্থাৎ ব্রিটিশ মন্ত্রক, যেটা মন্ত্রকের যে ক্যাবিনেট মন্ত্রক, সেখান থেকে 2 জন, এই 6 জন। এই মেম্বার সংখ্যা জেনে রাখতে পারো, তবে পরীক্ষার জন্য বিষয় মানে কে কোন ফাংশনটা দেখে সেটাই কিন্তু ইম্পর্ট্যান্ট। নেক্সট হচ্ছে
চার্টার অ্যাক্ট অফ 1793। এখান থেকে এটাই খুব ইম্পর্টেন্ট যে স্যালারি ফর দ্য স্টাফ অ্যান্ড মেম্বার্স অফ দ্য বোর্ড অফ কন্ট্রোল। বোর্ড অফ কন্ট্রোলে যে সমস্ত স্টাফরা ছিলেন তাদের স্যালারি কোথা থেকে হতো? ব্রিটিশ থেকে, ইংল্যান্ড থেকে আসতো না ভারত থেকে হতো? অ্যান্সার হচ্ছে টু বি পেড ফ্রম ইন্ডিয়ান রেভিনিউ। ভারত থেকে যে রাজস্ব আদায় করা হতো, ব্রিটিশরা রাজস্ব আদায় করতো কোম্পানি, তো সেখান থেকে কিন্তু তাদেরকে রাজস্বটা দেওয়া হতো। এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসছে। নেক্সট হচ্ছে চার্টার অ্যাক্ট অফ 1813, 1813 সনদ আইনও বলা হয় বাংলাতে চার্টার অ্যাক্টকে। ফার্স্ট পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, দ্য কোম্পানি ইজ মনোপলি। মনোপলি বলতে একচেটিয়া অধিকার, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়া আর কেউ ব্যবসা করতে পারবে না। মনোপলি বলতে ওয়ান সেলার অ্যান্ড মেনি বায়ার্স, এটা ইকোনমিতে কিন্তু দেয় যে হোয়াট ইজ মনোপলি, হোয়াট ইজ অলিগোপলি। অলিগোপলি বলতে ওখানে একজন সেলার নয়, তবে সেলারের সংখ্যা খুব বেশি নয়, অর্থাৎ কয়েকজন, ফিউ সেলার্স অ্যান্ড মেনি বায়ার্স। আর মনোপলি বলতে অন সেলার, একমাত্র একজনই ব্যবসা করবে, বিক্রি করবে, আর কাউকে সে বিক্রি করতে দেবে না, তার একচেটিয়া অধিকার, মনোপলি। তো কোম্পানির যে মনোপলি ওভার ইন্ডিয়ান ট্রেড, ভারতীয় ব্যবসার উপর, যে ব্রিটিশ থেকে আর অন্য কোনো কোম্পানি কিন্তু, বা আর কেউই ব্যক্তিগতভাবে হোক বা কোম্পানি কেউ কিন্তু আসতে পারতো না, এটা টার্মিনেটেড হয়ে গেল, শেষ। মানে এবার থেকে ব্রিটিশদের বা ইংল্যান্ডের আরও সবাই যে কেউ ব্যবসা করতে পারতো। পরের লাইনে লেখা আছে ট্রেড উইথ ইন্ডিয়া, ভারতের সাথে যে বাণিজ্য ওপেন, খুলে গেল টু অল ব্রিটিশ সাবজেক্টস। সাবজেক্টস বলতে কিন্তু প্রজা, তো সমস্ত ব্রিটিশরাই ব্যবসা করতে পারে। এতদিন যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতেই সীমাবদ্ধ, রেস্ট্রিক্টেড, মানে তারা অধীনে রেখেছিল। নেক্সট হচ্ছে সেই 1813 আন্ডারেই নেক্সট পয়েন্ট হচ্ছে যে হাউএভার দ্য কোম্পানিজ মনোপলি ইন ট্রেড উইথ চায়না, কিন্তু চায়নার সাথে তার যে মনোপলি সেটা কিন্তু অপরিবর্তিত থাকলো, অর্থাৎ ওইটা চেঞ্জ হলো না, টার্মিনেট হলো না। এবং ভারতের সাথে একটা জিনিসের ক্ষেত্রে মনোপলি থেকে গেল, সেটা হচ্ছে ট্রেড ইন টি উইথ ইন্ডিয়া। চায়ের ব্যবসা শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি করবে, অন্য কেউ করতে পারবে না। ওয়াজ কেপ্ট ইনট্যাক্ট, অর্থাৎ যেমন ছিল তেমনই রেখে দেওয়া হলো। তো মনোপলি শেষ হলো, তবে ব্যতিক্রম চাইনার সাথে মনোপলি থেকে গেল এবং ভারতের সাথে শুধুমাত্র চায়ের ক্ষেত্রে মনোপলিটা থেকে গেল। নেক্সট পয়েন্ট হচ্ছে রুপিজ 1 লাখ গ্র্যান্ট ফর এডুকেশন ইন ইন্ডিয়া, ভারতবর্ষে 1 লক্ষ টাকা শিক্ষা খাতে ব্যয় করার জন্য অনুমোদন হলো। অর্থাৎ এটা ইতিহাসেও দেখবে তোমরা যে 1813 এর আন্ডারে 1 লক্ষ টাকার কম আর কি সরকার শিক্ষা খাতে ব্যবহার করতে পারবে না। এর আগে যেটা শিক্ষা খাতে সরকার খরচ করতো, এটা তো একটা বেঁধে দেওয়া হলো যে মিনিমাম 1 লক্ষ টাকা। তার মানে এই নয় 1 লক্ষ বলাতে মানে এই নয় যে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা মিনিমাম, তার কম নয়, তার বেশি হতে পারে, এটা কিন্তু খরচ শিক্ষাক্ষেত্রে করতে হবে। এরপর হচ্ছে চার্টার অ্যাক্ট অফ 1833, 1833 সালে যে সনদ আইন, এখানে ফার্স্ট পয়েন্ট আবার ডেজিগনেশন চেঞ্জ হচ্ছে, গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তো গভর্নর জেনারেল অ্যাড করলেও কিন্তু অফ বেঙ্গল কথাটা থেকে যাচ্ছিল, অথচ সে শাসন করতো বম্বে এবং মাদ্রাজ, টোটাল ইন্ডিয়াকেই শাসন করতো। তো সেই কারণে বেঙ্গল কথাটা তুলে দিয়ে তার পরিবর্তে স্বাভাবিকভাবে কিন্তু ইন্ডিয়া কথাটা নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ গভর্নর জেনারেল অফ বেঙ্গল পদটা, নামটা চেঞ্জ হয়ে গেল, বিকেম অ্যাজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তো এইভাবে এই নতুন ডেজিগনেশনে প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে হয়েছিলেন, খুব ইম্পর্টেন্ট, লর্ড উইলিয়াম বেন্টিং। অর্থাৎ যিনি প্রথম, তিনি কিন্তু আগের ডেজিগনেশনের শেষ, অর্থাৎ শেষ গভর্নর জেনারেল অফ বেঙ্গল লর্ড উইলিয়াম বেন্টিং, এবং প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া সেটা হবে লর্ড উইলিয়াম বেন্টিং। নেক্সট পয়েন্ট, দ্য অ্যাক্ট এন্ডেড দ্য অ্যাক্টিভিটিজ অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাজ এ কমার্শিয়াল বডি, খুব ইম্পর্টেন্ট। তো এতদিন ধরে তাদের দুরকম ফাংশন, কমার্শিয়াল এবং পলিটিক্যাল। তো কমার্শিয়াল বডি হিসেবে তাদের ফাংশনটা কিন্তু এন্ডেড, শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ এখন থেকে তারা হয়ে গেল পুরোপুরি পলিটিক্যাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ, এখন শুধু শাসনই করবে আর কিছু করবে না। তো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, এবং খুব এসছে, অনেকবার এসছে, সম্ভাবনা রয়েছে যেখানে বলা থাকবে যে হুইচ অ্যাক্ট এন্ডেড দ্য অ্যাক্টিভিটিজ অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি এজ এ কমার্শিয়াল বডি, তাহলে অ্যান্সারটা 1833-এর চার্টার অ্যাক্ট, খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে চার্টার অ্যাক্ট অফ 1853, 1853 সালের সনদ আইন। দ্য লেজিসলেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ ফাংশনস অফ দ্য গভর্নর জেনারেলস কাউন্সিল আর সেপারেটেড। ফার্স্ট পয়েন্টে হলো কি, 1853 যে সনদ আইন চার্টার অ্যাক্টের আন্ডারে যে গভর্নর জেনারেল কাউন্সিল, গভর্নর জেনারেল যিনি ছিলেন তার যে একটা
পরিষদ ছিল, সভাসদ, যেখানে কিছু মেম্বার থাকবে, কিছু মেম্বার নিয়ে গঠিত একটা, যেমন এখন মন্ত্রিসভা থাকে সেই রকম তার একটা সভাসদ ছিল। তো তাদের লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ ফাংশনটা কি হলো, সেপারেট হয়ে গেল। এটা খেয়াল রাখতে হবে যে বর্তমানে যদি আমরা দেখি, লেজিসলেটিভ ফাংশন বলতে ল অর্থাৎ আইন তৈরি করা কারা করে, পার্লামেন্ট করে, বা রাজ্যের ক্ষেত্রে বিধানসভা, বা বাইক্যামেরাল হলে বিধানসভা বিধান পরিষদ মিলিয়ে করে, অর্থাৎ রাজ্য আইনসভা এবং কেন্দ্রীয় আইনসভা করে। এক্সিকিউটিভ মানে প্রশাসন। প্রশাসন কারা চালায়? প্রশাসন চালায় যারা আমরা মন্ত্রী, মন্ত্রিসভা, এটা কিন্তু এক্সিকিউটিভ, এবং বিভিন্ন আধিকারিক, এরা কিন্তু এক্সিকিউটিভ। তো রাজ্যের ক্ষেত্রে এক্সিকিউটিভ হেড হচ্ছে গভর্নর, এবং দেশের ক্ষেত্রে প্রেসিডেন্ট, যাই হোক। তো আইন তৈরি করছে অন্যজন, আবার প্রশাসন চালাচ্ছে তারা কিন্তু অন্যজন। যদিও প্রেসিডেন্টের ভূমিকা দুই রকমই, তার লেজিসলেটিভ ফাংশন, এক্সিকিউটিভ ফাংশন সব রকমই আছে, জুডিশিয়াল ফাংশন আছে, সেটা পড়ে। কিন্তু নর্মালি যেমন আমরা ডিএম এর ক্ষেত্রে যদি ধরি, সেক্ষেত্রে বর্তমানে সে শুধু প্রশাসন চালায়, সে কিন্তু বিচার করে না, তার জুডিশিয়াল ফাংশন নেই। যদিও ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সেটা অন্য বিষয় নর্মালি। আবার তার লেজিসলেটিভ ফাংশন, সে আইন তৈরি করে না, তৈরি করা আইনকে সে কমপ্লাই করে, অর্থাৎ ইমপ্লিকেশন করে। তো এখন কিন্তু আলাদা। তো এই জিনিসটা, তার সেপারেশনটা হলো 1853 আন্ডারে, অর্থাৎ তার আগে গভর্নর জেনারেল যে সভাসদ, তারাই আইন তৈরি করতো, তারাই আর কি শাসনটা চালাতো। নেক্সট পয়েন্ট, দ্য নাম্বার অফ মেম্বার্স অফ দ্য কোর্ট অফ ডাইরেক্টর, যেটা আগে বলা হলো যে 24 জন ছিল, সেটা টু 18 জন হয়ে গেল, কমে গেল, অফ হুইচ 6 ওয়ার টু বি নমিনেটেড বাই দ্য ক্রাউন। এই 18 জনের মধ্যে 6 জন কিন্তু ক্রাউন, অর্থাৎ ব্রিটিশ যে সরকার, ব্রিটিশ যে রাজা বা রানী যেই থাক না কেন, তারাই কিন্তু 6 জনকে নমিনেট করবে 18 জনের মধ্যে। এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। নেক্সট হচ্ছে, ইট ইন্ট্রোডিউসড এ সিস্টেম অফ ওপেন কম্পিটিশন, খুব গুরুত্বপূর্ণ। ওপেন কম্পিটিশন সিভিল সার্ভিসের ক্ষেত্রে কখন চালু হয়েছিল, কোন অ্যাক্টের আন্ডারে? 1853। খুব থাকে, এমসিকিউ প্র্যাকটিস করতে পাবে বা পরীক্ষাতে থাকে। তো ইট ইন্ট্রোডিউসড এ সিস্টেম অফ ওপেন কম্পিটিশন as the basis for the recruitment of civil servants of the কোম্পানি যারা সিভিল সার্ভেন্টস, এখন ইউপিএসসি, আইএএস এবং ডাব্লিউবিসিএস ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আলাদা, কিন্তু আগে একই ছিল, ইন্ডিয়ান সিভিল সার্ভিস। তো সেই ইন্ডিয়ান সিভিল সার্ভিস জন্য ওপেন কম্পিটিশন কিন্তু প্রথম চালু হলো। তার আগে কিন্তু নমিনেট হতো, ওপেন কম্পিটিশন ছিল না, নমিনেশন হতো। নেক্সট পয়েন্ট হচ্ছে যে এ সেপারেট গভর্নর ফর বেঙ্গল ওয়াজ টু বি অ্যাপয়েন্টেড, অর্থাৎ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া 3টে প্রেসিডেন্সি দেখতো, কিন্তু এই আইনের আন্ডারে গভর্নর ফর বেঙ্গল একটা সেপারেট নিয়োগ করা হয়েছিল। পরের পয়েন্ট হচ্ছে, ইন্ট্রোডিউসড ফর দ্য ফার্স্ট টাইম লোকাল রিপ্রেজেন্টেশন। এটা খুব ইম্পর্টেন্ট, যে স্থানীয় প্রতিনিধি ইন দ্য ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল, অর্থাৎ আইনসভা, যেটা বর্তমানে আমরা সংসদ বলতে পারি। তো ওখানে লোকাল রিপ্রেজেন্টেশন ছিল না, যে প্রত্যেক জায়গা থেকে আর কি কেউ না কেউ প্রতিনিধিত্ব করবে, যেটা বর্তমানে আছে। তো ফার্স্ট টাইম লোকাল রিপ্রেজেন্টেশন এই আইনের আন্ডারেই চালু হয়। তো এই হচ্ছে কোম্পানি রুলের আন্ডারে গুরুত্বপূর্ণ আইন এবং তার গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখতে হবে।